পরীক্ষায় যারা নকল করতে চাচ্ছ সাবধান হয়ে যাও। ফেব্রুয়ারি মাসে বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায় এই একটা লাইন ঘুরছে। টিকটকে সিগমা মেল মিউজিক বাজছে, পুরনো ভিডিও ক্লিপে দেখা যাচ্ছে একজন মানুষ হেলিকপ্টার থেকে নেমে পরীক্ষার হলে ঢুকছেন। জেনজি লিখছে, হেলিকপ্টার মিলন ইজ কামিং ব্যাক, বি কেয়ারফুল স্টুডেন্টস। এর মাত্র ৫ মাস পর এখন জুলাই ২০২৬-এ সেই একই সোশ্যাল মিডিয়ায় ভিন্ন স্লোগান, স্টেপ ডাউন মিলন। রাজপথে শিক্ষার্থীরা, সংসদ ভবনের সামনে পুলিশের লাঠি, ফেসবুকে ট্রেন্ড করছে ব্রয়লার চিকেন পার্টি। একই মানুষ, ৫ মাসের ব্যবধান, হিরো থেকে একদম ভিলেন। কিন্তু এই গল্পটা কি শুধু একজন মন্ত্রীর উত্থান পতনের গল্প, নাকি এটা সোশ্যাল মিডিয়ার যুগে ক্ষমতা, জনমত আর প্রজন্মের বিচারের একটা নতুন পাঠ্যপুস্তক? ২০০১ থেকে ২০০৬ বাংলাদেশের পাবলিক পরীক্ষায় নকল ছিল এক মহামারী। পরীক্ষার হলের বাইরে নকল সরবরাহকারীদের ভিড় লেগে থাকতো। কেউ দেয়াল টপকে ভিতরে ঢুকতো, কেউ বাইরে থেকে ছুঁড়ে পরীক্ষার্থীদের কাছে পৌঁছে দিত নকল। অভিভাবকরাও ছাদে উঠে সন্তানকে নকল ছুঁড়ে দিতেন। তখন একজন মন্ত্রী সঙ্গে দু একজন সাংবাদিক নিয়ে ছুটে যেতেন প্রত্যন্ত অঞ্চলের পরীক্ষা কেন্দ্রে। বেশি বেশি কেন্দ্র পরিদর্শনের সুবিধার জন্য কখনো কখনো ব্যবহার করতেন হেলিকপ্টার। পত্রিকায় লেখালেখি হলে জানাতেন হেলিকপ্টারের ভাড়া নিজের পকেট থেকে তিনি দেন। স্থানীয় প্রভাবশালীদের বাধাও আসতো, তবে তিনি তোয়াক্কা করতেন না। নকলের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছিলেন, আর সেটা বাস্তবেও প্রয়োগ করেছিলেন। তার পরিচালিত নকল বিরোধী অভিযান বাংলাদেশে নকলমুক্ত পাবলিক পরীক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে মাইল ফলক হিসেবে বিবেচিত। তবে এই ভিডিওগুলো ছিল পুরনো, ঝাপসা। কিন্তু ২০২৬ সালে সেগুলোই হয়ে গেল সোশ্যাল মিডিয়ার ভাইরাল কন্টেন্ট। শিক্ষার্থীরা যারা ২০০১ সালে জন্মও নেয়নি, তারাও তাকে চিনল। বাবা মায়ের গল্পে, পুরনো ক্লিপে, সোশ্যাল মিডিয়ার ন্যারেটিভে তিনি হয়ে উঠেছিলেন একটা প্রতীক, সৎ, কঠোর, আপোষহীন, যিনি নিজের পকেটের টাকায় হেলিকপ্টারে চড়ে নকল ধরতে যেত। ২০২৬ সালে ১৭ ফেব্রুয়ারি তিনি তারেক রহমানের নেতৃত্বে গঠিত নতুন সরকারের শিক্ষামন্ত্রী এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। শপথ গ্রহণের পর তিনি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর এবং পূর্বের ধ্বংসপ্রাপ্ত মান ফিরিয়ে আনার অঙ্গীকার করেন। শপথের দিন সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠল। টিকটক, ফেসবুকে ভিডিও ভাইরাল হলো, দ্য ম্যান, দ্য মিথ, দ্য লেজেন্ড ইজ ব্যাক। ইউটিউব শর্টসে সিগমা মিউজিকের সাথে মিলনের পুরনো ভাষণের ক্লিপ, এমনকি তার নিজস্ব ফেসবুক পেজে ২০ লাখেরও বেশি ফলোয়ার। কিন্তু সোশ্যাল মিডিয়ায় হিরো বানানো যত সহজ, ভিলেন বানানো তার চেয়েও সহজ। এখানে এহসানুল হক মিলনের প্রথম বিতর্ক শুরু হয় শিক্ষার্থীদের নিয়ে একটি মন্তব্যকে কেন্দ্র করে। তিনি শিক্ষার্থীদের ফার্মের মুরগি বলে মন্তব্য করেন। এই একটি মন্তব্য, ব্যাস, সব বদলে গেল। কিছুটা সিমিলার ঘটনা ভারতে এর আগে ঘটেছিল। একজন নেতা শিক্ষার্থীদের তেলাপোকা বলেছিলেন, যা বিশাল বিতর্কের জন্ম দিয়েছিল। আর এখন বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায় জন্ম নিল ব্রয়লার চিকেন পার্টি। এদিকে বন্যায় ডুবছে দেশ। কুমিল্লায় কোমর সমান পানিতে পরীক্ষার্থীরা এইচএসসি দিতে যাচ্ছে। ভারী বৃষ্টি, জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতির মধ্যেও চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন কয়েকটি জেলা বাদে অন্যান্য শিক্ষা বোর্ডে পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত করার সিদ্ধান্তের পর শিক্ষামন্ত্রী হিসেবে এহসানুল হক মিলন সমালোচনার মুখে পড়েন। শিক্ষার্থীরা পরীক্ষা স্থগিতের দাবি জানালো, কিন্তু শিক্ষামন্ত্রী মিলন অনড়। সংসদে ব্যাখ্যা দিলেন, আবহাওয়া অধিদপ্তর বলেছিল বৃষ্টি হবে না, তাই পরীক্ষা রাখা হয়েছিল। কিন্তু এই ব্যাখ্যা কেউ মানল না। এমনকি স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা প্রশ্ন তুললেন, এক দুদিন পরীক্ষা পিছিয়ে দিলে কি বা ক্ষতি হতো। এরপর আসে আরেকটি ইস্যু, পদার্থবিজ্ঞান প্রশ্নপত্রে দুটো ভুল ধরা পড়ল। একটার পর একটা ঘটনা, আর জমতে শুরু করলো ক্ষোভ। এমনকি এই পরিস্থিতি একটা সীমা পেরিয়ে গেল। শিক্ষার্থীরা রাজপথে নামলো, দাবি মিলনের পদত্যাগ, প্রকাশ্যে ক্ষমা, পুনঃপরীক্ষা। মিছিল গেল জাতীয় সংসদ ভবনের সামনে। অধিবেশন চলাকালে প্রধান ফটকে অবস্থান নিল শত শত শিক্ষার্থী। স্লোগান উঠল, ভুয়া ভুয়া। সংসদে ঢোকার চেষ্টা করলে পুলিশ লাঠিচার্জ করলো, কয়েকজন আহত হলো। এর ফলে দেশের একটি বড় অংশের মাথায় একটাই ছবি ভাসলো, আর সেটা হলো ২০২৪ সালের জুলাই। এখানে একটু থামা দরকার, কারণ মিলনের গল্পটা শুধু একজন মন্ত্রীর উত্থান পতনের গল্প নয়।
এটা সোশ্যাল মিডিয়ার যুগে ক্ষমতা ও জনমতের সম্পর্কের একটা পাঠ্যপুস্তক। সোশ্যাল মিডিয়ায় হিরো তৈরির প্রক্রিয়াটা দেখুন। মানুষ একটা ন্যারেটিভ তৈরি করে, একজন নায়কের গল্প। মিলনের ক্ষেত্রে ন্যারেটিভটা ছিল সৎ, কঠোর, নকল বিরোধী মন্ত্রী যিনি শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করতে পারবেন। এই ন্যারেটিভটা সত্য হোক বা না হোক, একবার ভাইরাল হলে সেটা সত্যের চেয়েও শক্তিশালী হয়ে যায়। তারপর যখন বাস্তবে সেই ন্যারেটিভের সাথে মেলে না, কিংবা সেই কঠোরতা যদি নিজের উপর এসে পড়ে, তখন হতাশা হিংসার চেয়েও তীব্র হয়। সমাজ মনোবিজ্ঞানীরা এটাকে বলেন এক্সপেকটেশন ভায়োলেশন থিওরি। প্রত্যাশা যত বেশি, লঙ্ঘনের ধাক্কা ততই জোরালো। এহসানুল হক মিলনের ক্ষেত্রে প্রত্যাশা ছিল অসাধারণ। 15 বছরের আফসোসের পর ফেরা একজন কিংবদন্তি, তাই ধাক্কা খেলে সেটাও হবে অসাধারণ। এখন কথা হচ্ছে, এটা কি শুধুমাত্র এহসানুল হক মিলনের গল্প? না, পৃথিবী জুড়ে এই প্যাটার্ন বারবার দেখা গেছে। ইলন মাস্ক একসময় ছিলেন রিয়েল লাইফ টনি স্টার্ক, টেক জগতের সুপার হিরো। টুইটার কেনার পর থেকে তার বিরুদ্ধে তীব্র সমালোচনা শুরু হয়। একই মানুষ, ভিন্ন সিদ্ধান্ত, সম্পূর্ণ বিপরীত জনমত। এরপর আসে জাস্টিন ট্রুডো, যিনি কানাডায় ফেমিনিস্ট প্রাইম মিনিস্টার হিসেবে যাত্রা শুরু করেছিলেন। বছরের পর বছর তিনি হয়ে উঠলেন দেশের সবচেয়ে অজনপ্রিয় নেতাদের একজন। এমনকি বাংলাদেশের ডক্টর ইউনূস একসময় ছিলেন নোবেলজয়ী জাতীয় গর্ব, এখনো আছেন। তবে রাজনীতিতে পা দেওয়ার পর সেই ছবি জটিল হয়ে গেল। প্যাটার্নটা একই। সোশ্যাল মিডিয়া আগে একজনকে দেবতার আসনে বসায়, তারপর সেই আসন থেকে নামিয়ে ধুলোয় মেলায়। এই প্রক্রিয়াটা আগে বছরের পর বছর লাগতো, এখন লাগে মাত্র কয়েক মাস। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে এহসানুল হক মিলন শেষ পর্যন্ত পদত্যাগ করবেন কি না সেটা তো সময়ই বলবে, কিন্তু এই ঘটনা আমাদের একটা গুরুত্বপূর্ণ সত্য শেখাচ্ছে। সোশ্যাল মিডিয়ার যুগে জনপ্রিয়তা একটা বালির দুর্গ, যে ঢেউয়ে তৈরি হয় সেই ঢেউয়েই ভাঙে। আজকে সিগমা আইকন, কালকে ভিলেন। কিন্তু এই দ্রুত বিচারের আদালতে একটা প্রশ্ন থেকে যায়, সত্যিকারের যোগ্যতার বিচার কি হচ্ছে, নাকি আমরা শুধু ন্যারেটিভের বিচার করছি?